আসসালামু আলাইকুম। সিটিজি মিরর কাতারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। 2024 সাল রক্তাক্ত জুলাই, যখন দেশের রাজপথে পরিবর্তনের স্বপ্নে উচ্চারিত হচ্ছিল প্রতিবাদের কণ্ঠ, তখন হাজার মাইল দূরের প্রবাসের মাটিতে একই স্বপ্নে স্পন্দিত হচ্ছিল অসংখ্য মানুষের হৃদয়। দেশ থেকে দূরে থেকেও তারা নানান উপায়ে সচেতনতা ও সহায়তার মাধ্যমে আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু সেই ত্যাগ, প্রত্যাশা ও অবদানের যথাযথ যথাযথ মূল্যায়ন কি হয়েছে? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান, তাদের প্রাপ্তি, প্রত্যাশা ও ভবিষ্যতের পথ চলা। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন আমেরিকান প্রবাসী, লেখিকা, অ্যাক্টিভিস্ট, সমাজসেবক এবং মানবাধিকার কর্মী, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স নিউ ইয়র্ক শাখার এক্সিকিউটিভ মেম্বার রোশন হক। আপু, আপনাকে স্বাগতম আমাদের সিটিজি মিরর আয়োজিত আজকের বিশেষ আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে প্রবাসীদের প্রাপ্তি, কল্যাণ এবং অধিকার এই জুলাই আন্দোলনের পরবর্তীতে। জুলাইয়ের জুলাইয়ের মধ্যে জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে বা মনসুন রেগুলেশন বলেন, এটাতে প্রবাসীদের অনেক অবদান ছিল। রেমিটেন্স শাটডাউন এবং অ্যাক্টিভিজম, লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সবগুলাতে আপনারা যেভাবে অবদান রেখেছেন। তো আপনারা যে এই আন্দোলনের পরবর্তীতে সরকার এসে, আমরা এই যে পুরো প্রবাসী সমাজ, পুরো প্রবাসী সোসাইটি, এটা কতটুকু প্রাপ্তি পেল, কতটুকু ওনারা সম্মান পেল এবং এদের কতটুকু পাওয়ার অধিকার রাখে? ধন্যবাদ আপনার সিটিজি মিররের দর্শক এবং আপনাকেও। অনেক বড় প্রশ্ন যে আমরা কি পেলাম। আসলে যা ঘটেছে 2024-এ, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈর শাসককে আমরা বিদায় করেছি, এতে প্রবাসী হিসেবে আমাদের অবদানকে তারা কেউ অস্বীকার করে না। আমাদের অনেক অবদান ছিল। আপনারা তো অনেক কঠিন একটা মানে রাষ্ট্রের মধ্যে থাকেন, কঠিন নিয়ম কানুন শৃঙ্খলাবদ্ধ একটা রাষ্ট্রের মধ্যে থেকেও আপনারা নিজেদের জীবনের মায়া করেননি, চাকরির মায়া করেননি, আপনারা রাস্তায় নেমে এসছেন। আমরা সবই জানি, দেখেছি কেন এসছেন, দেশের মায়ায়, তাই না? প্রবাস থেকে তো আপনি মন্ত্রী হতে যাবেন না বা এমপি হতে যাবেন না। আপনি বড়জোর আপনার চাওয়া হচ্ছে যে আমি সুন্দর মতো দেশে ফেরত, আমার বিমান যাত্রাটা সুন্দর হবে, আমি যদি কখনো বিপদে পড়ি আমাকে সরকার সাহায্য করবে, দেশ আমাকে সাহায্য করবে। আমি যদি এই দেশে মারা যাই আমার লাশটা দেশে যাবে। এবং আরেকটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে বিমানবন্দরে যেন আমাদের কোনো রকমের হয়রানি না হয়, আমাদের লাগেজ যেন কাটা না পড়ে। প্লাস আমি মনে হয় যে আরেকটা জিনিস বেশি চাই, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে আমাদের মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আসেন, তারা বিভিন্ন দালালকে প্রচুর টাকা পয়সা দিয়ে আসতে হয়। আর আপনি ধরেন মালয়েশিয়ার কথাই বলি না কেন, মালয়েশিয়ায় আপনার আসতে কাগজে কলমে লাগে 1 লাখ টাকা, কিন্তু সত্যিকার অর্থে একজন শ্রমিকের প্রায় 7 থেকে 8 লাখ টাকা লেগে যায় বিভিন্ন মালয়েশিয়ান দালাল এবং বাংলাদেশের দালালকে এই টাকাগুলো দিতে হয়। তো এছাড়া এসব থেকে আমরা মুক্তি চাই। আমাদের 24-এর আন্দোলনটা হয়েছে, যদিও আন্দোলনের ভাষা ছিল যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা কোটা মুক্ত, আমরা কোটা মুক্ত চাকরি চাই, কোটা প্রথার বিলোপ চাই। তো ওইটার পরে কিন্তু পুরোপুরি ওইটার পাশাপাশি, কোটার পাশাপাশি বৈষম্য, যত রকমের অনিয়ম, সবকিছুর জন্যই তো দেশের মানুষ রাস্তায় নেমে আসছিল। শুধুমাত্র আমি তো সরকারি চাকরিতে ঢোকার জন্য রাস্তায় নামি নাই, বা দেশের যে সাধারণ গ্রামের মানুষটা, রিক্সা চালক ভাই, যে গ্রামের কৃষক মজুর যারা রাস্তায় নেমে এসেছিলেন, তারা তো কেউ চাকরির জন্য, সরকারি চাকরির জন্য নামেন নাই, তারা একটা সুন্দর জীবন যাপনের জন্য নামছেন। আপনি দেখেন, আমরা আজকে এত বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু কোথাও কোনো সিস্টেম নাই। হাজার হাজার মামলা, এই বিচার বিভাগকে আলাদা করার জন্য আমাদের এখন যে জুলাই সনদে
বা সংস্কার কমিশনে যে আলাপগুলো হয়েছে, বিচার বিভাগকে যদি আলাদা করা না যায় তাহলে কোনো অবস্থাতেই এই দেশে আমরা কেউ কিছু পাবো না। আপনি আমি এখন যেহেতু আমাদের এখন স্বৈর শাসককে বিদায় করে আমরা ভাবতেছি যে আমাদের আশা পূর্ণ হবে, আমরা স্বপ্ন দেখতেছি এগুলা পাওয়ার, যে কারণে আমরা রাস্তায় নামছিলাম। তো এখন এগুলো তো পাওয়ার জন্য আমাদের প্রসেসে আসতে হবে। আমরা এখন যে সরকারকে ক্ষমতায় এনেছি, দেশের মানুষ 2/3 ভোট দিয়ে যে সরকারকে এখন ক্ষমতায়, বিএনপি সরকারকে যে ক্ষমতায় আনছে, সাথে সাথে তারা কিন্তু 77% মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটে। কি জন্য হ্যাঁ ভোটটা? কি সংস্কার। সংস্কার কি কি সংস্কার? আমাদের বিচার বিভাগকে সরকার থেকে আলাদা করতে হবে, আমাদের পুলিশকে সংস্কার করতে হবে, আমাদের দুর্নীতি দমন কমিশনকে আলাদা করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে। আমরা এরকম এই যে হাসিনার সময়ে বা এই 54 বছরে আমরা কি দেখেছি? এক প্রধানমন্ত্রীর হাতে রাজ্যের ক্ষমতা। কোথাও একটা আপনার প্রতিটা জিনিসের উপরে কাকে গ্রেফতার করতে হবে, কাকে মেরে ফেলতে হবে, কাকে তুলে আনতে হবে, এক শেখ হাসিনাই নির্দেশ দিত। তার কথা মতো রায় হইতো, তার কথা মতো মানুষ জামিন পাইতো, তার কথা মতো মানুষ গুম হইতো। এইসব থেকে আমরা এখন মুক্তি চাই। সে কারণে আমরা অবশ্যই চাই আমাদের দেশটার মূল্যায়ন করুক, মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করুক। প্রতিটা মানুষ তার তার যতটুকু তার পাওনা সে ততটুকু পেয়ে তার একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাক। আপনি দেখেন রাস্তায় যে আমরা বের হই, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, না আছে রাস্তাঘাটের কোনো নিয়ম, কোথাও কোনো নিয়ম কানুন নাই। সে কারণে সংস্কার এবং হ্যাঁ ভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন অনেক জরুরি। তো আমরা যারা জুলাইতে প্রবাসী থেকে কাজ করেছি, আমরা রেমিটেন্স শাটডাউন করেছি, আমরা রাস্তাঘাটে প্রতিবাদ করেছি, আমরা কাগজে কলমে প্রতিবাদ করেছি, বিদেশি সংস্থার কাছে যখন দেশে ইন্টারনেট বন্ধ ছিল, দেশ থেকে যখন কোনো কিছুই বিদেশে কোনো খবর আসতো না, তখন আপনি দেখছেন যে আমাদের মুশফিক ফজল আনসারী ভাই কিভাবে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আপনার উনি তো হোয়াইট হাউসে প্রতিদিনই মিটিং এ বসতেন। আমরা যে যেখানে টুইটারে যেভাবে পারি আমরা বড় বড় সংস্থাকে মেনশন করে দেশের এই দুরবস্থার কথা আমরা জানিয়েছি। এগুলো আমরা কেন করেছি? আমরা এই এই ধরনের সংস্কার আমরা চাই না। আমরা রাষ্ট্র কাঠামোটাকে ঢেলে সাজাতে চাই, রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন চাই। আপনি বাপের পরিচয়ে, স্বামীর পরিচয়ে, পিতার পরিচয়ে আপনার পরিচিতি হবে, আপনি দেশের রাজা হবেন, বাদশাহ হবেন, প্রধানমন্ত্রী হবেন, আপনি সংসদ সদস্য হবেন, এই মন্ত্রী মারা গেল তার ছেলে হবে সংসদ সদস্য। এই যে একটা মানে গ্যারাকলে আমাদের দেশটা আটকে গেছে, আমরা তো এর থেকে মুক্তি চাই। আপনি দেখেন আমাদের একটা ছেলে মেয়ে স্কুল থেকে পাশ করার পরে কোনো মতে কলেজে উঠলে মা বাপ চিন্তা করে যে কিভাবে তারে বিদেশে পাঠাই দিবে। কি কারণে? কারণ হচ্ছে আমাদের দেশের কোনো উন্নয়ন হচ্ছে না, ওই সন্তানের ভবিষ্যৎ নাই। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের দেশেই, এই যে আপনারা আমরা বিদেশে এসে পরিশ্রম করতেছি, আমরা আমাদের এই শ্রমটা তো দেশেও দিতে পারতাম, কিন্তু আমরা দেশে আমাদের সে শ্রম মূল্য নাই বলে আজকে আমরা এখানে পড়ে আছি, আপনি পড়ে আছেন। তো আমরা চাই এর পরিবর্তন। এর পরিবর্তনটা অবশ্যই এই সরকারকে করতে হবে। এই যে জন আকাঙ্ক্ষার যে সরকার গঠিত হয়েছে, এত বড় আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে, তারা আমাদের এই যাবতীয় সংস্কারগুলো করে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করবেন, এটাই আমাদের আশা। আপনি আমি আমাদের সবাই আশা, একজন গ্রামের কৃষকের তারও আশা এই যে সে যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়। তার ফসল আপনি দেখেন জমিতে কত দাম, আর ঢাকা শহরে আসলে সেটা কত দাম, বা চিটাগাং শহরে আসলে কত দাম। এগুলো থেকে আমরা পুরোপুরি মুক্ত একদিনেই হব না, কিন্তু পরিবর্তনের ধারাটা তো শুরু করতে হবে। পরিবর্তনটা যদি শুরুই না করি, সেই আগের মতোই থেকে যায়, তাহলে তার এত 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 রক্ত দিয়ে তো লাভ হইলো না, আর মানুষ তো বারবার আসবে না রাস্তায়, তাই না? এটাও যেমন সত্য, আবার মানুষ যে এখন চিড়ে গেছে যে আমরা এই করলে এই পাই, সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। তো শেখ হাসিনা পালিয়ে যে বা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানরা যা শিখেছে, এর কাছ থেকে আমাদের এখন শিক্ষা নেওয়া উচিত, যে সন্তানদের
চাওয়া পূরণ করব, না আমি আমার বাবা বলে, আমি গার্জিয়ান বলে নাকি আমি আমার গর্তুমি ধরে রাখবো? কাজেই আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। রাষ্ট্রের প্রতিটি কাঠামোকে সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রীর হাত থেকে এত এত ক্ষমতা থাকতে দেওয়া যাবে না। যেটা আমরা আমরা যতই বলি যে আমাদের তারেক রহমান ভালো মানুষ, যে উনি স্বৈরাচার হবেন না, কিন্তু তাহলে উনি স্বৈরাচার হবেন না, উনি ওনার অ্যাটিটিউড দেখে বোঝা যায়। তাহলে আপনার হাত থেকে ক্ষমতা আপনি সরাই দেন, সব ক্ষমতা ওনার হাতে কেন থাকবে? ক্ষমতার বা ব্যালেন্সিং আনুক, আগামী ক্ষমতার ব্যালেন্স ব্যালেন্স আনুক। আনুক। হুম। হ্যাঁ, আগামীতে মনে করেন উনি উনি চলে গেলে আমরা বলতে পারি যে জামাত আসবে বা এনসিপি আসবে, তারাও কি স্বৈরাচার হইতে পারে না আপনি যদি এই সিস্টেমটাই রেখে দেন? তো এত রক্ত দেওয়ার পরে, এত রক্তদানের পরে আমরা আমাদের এই কাঠামোটা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা জাতি আর কেউ হবে না পৃথিবীতে। ঠিক বলছেন আপনি, অনেক ধন্যবাদ শোন আপু, এত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এখন কথা হচ্ছে যে আমরা 71ও রক্ত দিল। হ্যাঁ, 71-এর পর 71-এর মোটো ছিল যে আহ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ওটা 71 পরবর্তী যখন রাজনৈতিক সরকার আসলো তখন ওরা বাস্তবায়ন করতে পারে নাই। এরপর 90-এর গণ আন্দোলন, 90-এর তিন দলীয় জোটের আহ, তি- তে- তিন দলীয় জোটের যে রূপরেখা ছিল, ওটা 91 বিএনপি সরকার ক্ষমতায় এসে ওটাও বাস্তবায়ন হতে দিল না। এবং 24-এ এসে এই যে 1,500-এর উপর বেশি মানুষ মারা গেল, শহীদ হইল, 30,000-এর উপর মানুষ পঙ্গুত্ব বরণ করলো, অন্ধত্ব বরণ করলো, এত রক্ত, এত ত্যাগ, এর পরেও যদি আমাদের রাষ্ট্রটা সংস্কার না হয়, নাগরিক যদি নাগরিকের অধিকার না পায়, আমরা প্রবাসীরা এখান থেকে এত ত্যাগ, আমাদের রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেখানে আমরা যদি অবহেলিত হই, এইবার এনসিপির যারা এনসিপি করে ওনাদের একমাত্র অবদানের কারণে আমরা এখান থেকে পোস্টাল ভোটার মাধ্যমে ভোট দিতে পারছি। তারা আমাদের ভোটার অধিকার ছিল না। তারা আমাদের প্রবাসীরা যে এয়ারপোর্টে গিয়ে হয়রানি হই, এত পাসপোর্ট অফিস সহ বিমান টিকিট সিন্ডিকেট, এতগুলা এই জঞ্জাল, এগুলা যদি আপনারা এই অভ্যুত্থানের পরবর্তী সরকার এসে যদি আপনারা যদি সংস্কার না করেন, তাহলে এটা করবেটাকে? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি রাষ্ট্র সংস্কার করতে বাধা কোথায়? আপনি সবগুলা এই সাংবিধানিক পাওয়ার গুলা আপনি একজনেই এক্সিকিউট করতেছেন, ওখানে সংবিধানে লেখা আছে, তাহলে রাষ্ট্র সংস্কারটা করাটা, জুলাই সনদ বাস্তবায়ন করাটা কতটুকু জরুরি? তো এখন আমাদের আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রবাসী হিসেবে এখানে আমাদের প্রাপ্যটা কতটুকু, আমাদের অধিকার, এবং আমরা এটা কিভাবে কি করলে মানে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো বলে মনে করেন? এখন দেখেন, ওনারা সংসদে এখন কথায় কথায় সংবিধানের দোহাই দেন। তো যে সংবিধান সাম্য, মানবিক মর্যাদা কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, তো সেটাই তো রক্ষিত হচ্ছে না। তাহলে আপনি এই সংবিধানের দোহাই বারবার দিচ্ছেন কি কারণে? আপনারা রাষ্ট্রপতিকে বসায় রাখলেন সংবিধানের দোহাই দিয়ে। এটা আমরা বুঝতে পারতেছি যে ওনারা রাষ্ট্রপতির মেয়াদটা পূর্ণ করতে চাচ্ছেন, যাতে ওনাদের পছন্দের একজন রাষ্ট্রপতি থাকবেন, এবং ওনারা ভাবতেছেন যে আগামী নির্বাচনটা সেই রাষ্ট্রপতির অধীনে করবেন। তো এখানে একটা দুষ্ট বুদ্ধির গন্ধ আমরা পাচ্ছি, হুম, আমরা হুম। যারা একটু চেষ্টা করি বুঝবার। দুষ্ট বুদ্ধির গন্ধ পাচ্ছি, কিন্তু লাভ হবে না এতে। কারণ কোনো দুষ্ট বুদ্ধি আগামীতে দেশের মানুষ সফল হইতে দিবে না। আমাদের আশা অনেক কিছুই, কারণ আমরা চাই না আমাদের সন্তানরা প্রবাসে এসে আর কামলা দিক, এই খেজুর গাছে পানি দিক, বা এই উট চড়াক, আমরা চাই না। তা আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হোক। আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হবে তখনই যখন ব্যাংক খাত আপনার হবে, সংস্কার হবে। এই যে বাংলাদেশ ব্যাংকে ওনারা ওনাদের পছন্দের মতো লোক বসাই দিলেন, এগুলো তো ভালো লক্ষণ না। তো ব্যাংক খাত যদি সংস্কার না হয়, তাহলে কিভাবে আপনার আহ অর্থনীতি বিভিন্ন দাঁড়াবে। অর্থনীতি দাঁড়াবে আর দেশে কর্মসংস্থান তৈরি হবে? এই মুহূর্তে কর্মসংস্থান তৈরি হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্দেশ্য হওয়া উচিত, এবং এটা চ্যালেঞ্জ হওয়া উচিত। কারণ
দেশের মানুষ যদি দেশেই চাকরি করতে পারে তাহলে আমাদেরও আর বিদেশে ওইভাবে আসতে হইলো না, বা এসে আমাদেরও এত চাওয়া পাওয়ার অধিকারের কথা বলতে হইলো না। আগে আমার দেশের মানুষের অধিকার বাস্তবায়ন হোক, তাহলে আমাদের গুলা আমরা যা চাইতেছি তার সঠিক বাস্তবায়ন হবে। আর যদি ওনারা ধানাই পানাই করেন, ওনারা যদি আমাদেরকে এখনো হাইকোর্ট দেখানোর মতো ব্যবস্থা করেন, হাসিনার মতো সংবিধানের নামে হাইকোর্ট দেখান, তাহলে কিন্তু দেশের মানুষ কিন্তু জেগে আছে। দেশের মানুষের ভিতরে যে একটা জিনিস ঢুকছে, যে আন্দোলন করে হাসিনার মতো লোককে ফেলে দেওয়া যায়, এই যে বিষয়টা ঢুকছে দেশের মানুষের মাথায়, এবং সেটা উপরে বেস করে ৭৭% মানুষ, তাই না, নাকি ৭৯%, 70%। 70% মানুষ যে হ্যাঁ ভোট দিল, কি কারণে? আপনাদের কাছে এই বিষয়গুলোই আশা করে, যে কারণে তার রাস্তায় নামছিল, সেগুলারই বাস্তবায়ন তারা চায়। কারণ আপনাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে এগুলা বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ বিএনপির জন্য ক্ষতি। আর আমরা মনে করি বিএনপি যদি এবার কোনো কারণে বিপদে পড়ে, আবার যদি আন্দোলনের মুখে পড়ে, তাহলে আমাদের পুরো রাষ্ট্রটাই একটা অন্ধকার। খারাপ অন্ধকারের দিকে চলে যাবে। তাই আমি বারবার বলি যে বিএনপিকে ফেল হতে আমরা দিতে পারি না। তাই বিএনপির প্রতি অনুরোধ থাকবে, সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, সংস্কার বাস্তবায়ন করুন, রাষ্ট্রটাকে মেরামত করুন, যাতে রাষ্ট্রটা রাষ্ট্রের জায়গায় দাঁড়াতে পারে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। একদিনেই হুট করে কোনো কিছু পরিবর্তন হবে না, তবে যদি গোড়া থেকে ঠিক করা শুরু হয়, ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হবে। ইনশাআল্লাহ, এটুকুই আমার চাওয়া আর কি। ইনশাআল্লাহ। সুন্দর উপস্থাপন করছেন আপনি। আচ্ছা আপু, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যে সেটা হচ্ছে আমাদের এই যে ভারতীয় আধিপত্য একটা জিনিস কাজ করে। যেহেতু আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র, ভারত, মায়ানমার, চায়না, এবং এই যে এইগুলা অনেক অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, এবং আঞ্চলিক পরাশক্তি ব্যাপার আছে, এবং এখানে আপনি সামরিক ব্যাপার এবং ইকোনমিক্যাল বি অনেক সময় অনেকগুলা ব্যাপার এখানে জড়িত আছে। কারণ আমরা এখান থেকে বের হতে পারতেছি না। এটার কারণটা কি? আমরা কেন এই এত স্বাধীনতা ৫৪ বছর পার হওয়ার পরেও আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বানাতে পারলাম না? আমাদের পররাষ্ট্রনীতিটা এত কেন নতজানু ধরনের? এটা ধরেন এতদিন যে সরকারগুলো ছিল তারা ভারত নির্ভর ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চারদিকে, চার দিকের মধ্যে ৩ দিকে ভারত, একদিকে সমুদ্র। আমরা প্রতিবেশী পাল্টাইতে পারবো না। আর ভারত কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করছে। তারা চাইছে যে বাংলাদেশটা তাদের অর্থনৈতিক হাব হবে। তাদের, আপনারা জানেন যে গত বছর পর্যন্ত তাদের অর্থনীতির মূল চাবিকাঠি ছিল আমাদের বাংলাদেশের অর্জন, রেমিটেন্স, বাংলাদেশ থেকে যে টাকা পয়সা তাদের শ্রমিকদের যে অর্জনগুলো যাইতো। তো এই ভারত আমাদেরকে তাদের নতজানু করবার জন্য আমাদেরকে স্বাধীন করছিল। তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমাদের এখানে, তাদের আলু পেঁয়াজ সবকিছু আমরা তাদের কাছ থেকে কিনতে হবে, ইভেন লবণটা পর্যন্ত ভারত থেকে আসে। ওইভাবেই তারা একটা মার্কেট সৃষ্টি করছে আর কি, একটা মার্কেট সৃষ্টি করছে। হ্যাঁ, বাংলাদেশটা হচ্ছে ভারতের মার্কেট। এখন দেখেন, এই এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের উৎপাদনের, এই যেমন ধরেন পেঁয়াজ বন্ধ করে দিছিল, পরে আমরা আমাদের নিজেদের পেঁয়াজ দিয়ে আমরা চলছি না, চলছি তো। তো এখন ওইভাবে ছোট ছোট বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এই যে ভারতের ট্রানজিটের দিকে আমাদের নজর দিতে হবে, কারণ ভারত আমাদের বন্দর ইউজ করে আমাদেরকে এই বিদেশি জাহাজ যে যে মূল্য দেওয়ার, সেটা তারা সঠিক মূল্য পরিশোধ দেয় করে না। না। এগুলোর দিকে নজরদারি বাড়াইতে হবে। তারপরে যেই পণ্যগুলো আমাদেরকে ভারত ছাড়াও অন্য দেশ থেকে আমরা আনতে পারি, হ্যাঁ, আরো আমার ধারণা আর ওইগুলোর জন্য গবেষণা দরকার। আমাদের সব পণ্যই যে ভারত থেকে আনতে হয় তা তো না। এই যেমন ধরেন আমরা এখন আমাদের দেশেই এখন, আমি সাধারণ একটা উদাহরণ দেই, মনে করেন মেয়েরা এখন ইদানিং মনে করে কি ভারত থেকে বিয়ের শপিং করলেই বুঝি সেটা অনেক স্ট্যাটাস হয়ে যায়, তাদের ইগো অনেক বড় হয়ে যায়। অথচ আমাদের দেশে কি আপনার কাতান শাড়ি কি তৈরি হয় না আমাদের দেশে এখন? কিন্তু আমাদের, হ্যাঁ, তো আমাদের এই জিনিসগুলো, অ্যাটিটিউড গুলো চেঞ্জ করতে হবে, যে আমরা আমাদের দেশীয় শাড়ি চুড়ি পরে বিয়ে করব।
ভারত থেকে আনতে যাব না। এই যে ভারত, এই যে শুভেন্দু থেকে শুরু করে আরো কয়েকজন, তারা যে বলতেছে প্রায় 19, তাদের প্রায় 1.5 কোটি মানুষ এবার ভোটার করে নাই এই নির্বাচনের সময়, বলতে চাচ্ছে এগুলা বাংলাদেশি। তারা এগুলাকে পুশিং করার জন্য চেষ্টা করতেছে। চেষ্টা এই করছে। যে মনে করেন, এই যে মনে করেন ইয়া ভিসা সেন্টার খুলে দিল, হ্যাঁ, তার মানে আমাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই যে ভারত ভালো হয়ে যাচ্ছে। ভারত কোনোদিন ভালো হবে না, হবে। কারণ ভারত এখন আমাদেরকে, যেহেতু হাসিনা ভারতেরই সরকার ছিল, আমরা হাসিনাকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে করি না, সে ভারতের বিজেপিরই একটা শাখা, ভারতীয় শাখা। সেই ভারতীয় রাজনৈতিক দল যেহেতু ভারতে পালাই গেছে, তাদের যেহেতু হাত ছুটে গেছে আমাদের থেকে, ওরা এখন আমাদেরকে চাইবে যে কোনো ভাবে ক্ষতি করতে, যে কোনো ভাবে ক্ষতি করতে চাইবে। কাজে ভারতকে বন্ধু ভাবার কোনো কারণ নাই। সমমর্যাদার, যদি সহমর্মিতার সমমর্যাদার প্রতিবেশী যদি ভারত না হয়, তাহলে ভারতকে আমাদের সেই কুকুরের দৃষ্টিতেই দেখতে হবে। কারণ ভারত সব সময় অমানুষ। সে তার নিজের দেশের মুসলিমদেরকে কত নির্যাতন করতেছে, তার হাজার হাজার ভিডিও আমরা দেখি, কিন্তু আমরা এর কোনো প্রতিবাদ করি না। কেন করি না? আমরা মনে করি তোমার রাষ্ট্র। কারণ ভারতের মুসলিমরা দেখেন, এত নির্যাতিত হওয়ার পরও তারা কখনো ভারতকে গালি দেয় না। তারা দেয় না। কখনো আইসা এই এই বাংলাদেশে ঢুকার জন্য চেষ্টা করে না। করে না। আপনি ঠিক তো। আপনি আমি যে প্রতিবাদ তাদের হয়ে এজ এ মুসলিম আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু তারা কিন্তু ভারতকে ভালোবাসে, তারা ভারতের বিরুদ্ধে যায় না। তাহলে আমরা তাদের প্রতিবাদ শুধুমাত্র মুখেই প্রতিবাদ করতে পারি, এর বেশি কিছু আমরা করতে পারি না। কিন্তু আমাদের দেশের হিন্দুরা আমাদের খায়ে পড়ে তারা কিন্তু ভারতের ব্যাংকের টাকা রাখে ভারতে, তাদের যাবতীয় খরচাপাতি করে ভারতে যে, এবং তারা ভারতের হয়ে দালালি করে। আমি সব হিন্দুদের বলছি না, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা দেশকে ভালোবাসে, এবং 6 জন তো, শিশু থেকে শুরু করে 6 জন তো শহীদ হয়েছে এই এই জুলাই জুলাই যুদ্ধের আন্দোলনের সময়। হ্যাঁ, অনেক মারা গেছে। আমাদের হিন্দু মা বোনেরা রাস্তায় আমাদের ছেলে মেয়েদেরকে ঘরে জায়গা দিছে, রাস্তায় খাবার দিছেন, মোবাইল ইউজ করতে দিছেন, ইন্টারনেট ইউজ করতে দিছেন। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আমি তাদেরকে বলছি না। কিন্তু এই যে 90% ভারতীয় যারা এই লাইন দিচ্ছেন ইয়ের ভিসা সেন্টারের সামনে, তাদেরকে নিয়ে আমার সন্দেহ আছে। তাদের প্রতি অনেক বেশি সচেতন হওয়া আমাদের দরকার। আর আমাদের পররাষ্ট্র, আমাদের এখন তো খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, আমরা আশা করব যে ভারতের সাথে আমাদের নতজানু পররাষ্ট্র নীতির সমাপ্তি ঘটবে এবং একটি একটি উন্নত সম্পর্ক হবে, এটাই আমরা আশা করব। সামনে তিস্তা চুক্তি বাস্তবায়নের ডেট আসতেছে ডিসেম্বরে, আমরা আশা করব যে ভারত আমাদের সাথে তিস্তার পানি নিয়ে মানে সমান হিস্সা আমাদেরকে দিবে। এটাও আমাদের একটা চাওয়া, ন্যায্য হিসেবে আমাদেরকে দিবে। ন্যায্য হিস্সা আমাদেরকে দিবে। আর না হয় ব্যবস্থা হয়ে যাবে, আমরা চীন দিয়ে আলাদা ব্যারেজ করে নিব। আমরা যেভাবে পানি আটকানো যায়, সে চীনকে বলবো আমাদেরকে সাহায্য করো, আমাদের পানি আটকায় দাও, বর্ষার ইনশাআল্লাহ। মৌসুমে আমরা পানি আটকায় দিব। এক উপায় নেই, তো করতে হবে। উপায় নাই তো, করতে হবে আমাদের। হ্যাঁ, এখন এখন তো সরকার বলতেছে ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়ন করবে। এখন দেখা যাক এখন কি হয়। এখন তো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ইয়ার থেকে, চায়না না থেকে ঘুরে ওনাকে, আসছেন। হ্যাঁ ওনাকে এখনো আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে যে উনি বাংলাদেশ পন্থী মানুষ। সবার আগে হুম, বাংলাদেশ ওনার ঘোষণাই আছে। তাই আমরা আছে। বারবার ওনার কাছে আশা করি যে আশা আপনি করতেছি আপনার 31 দফা আপনি বাস্তবায়ন করেন। বাস্তবায়ন করেন। আপনার হ্যাঁ, 31 দফাতে সবকিছু আছে। আপনার সবকিছু আছে। 31 হ্যাঁ। দফার প্রথম দফাই হচ্ছে সংস্কার। আপনি হুম। সংস্কার বাস্তবায়ন করুন, তাহলে বা- বাংলাদেশ 80% লাইন চলে আসবে। আমরা চাই, আমরা তো বেশি কিছু চাই না আপু। আমাদের দেশের সাধারণ নাগরিকরা বেশি কিছু চায় না। ওনারা একটা গুড গভর্নেন্স, সুশাসন, একটু সুশাসন। সেবা। ভূমি ভূমি অফিসে গেল, একটা সেবা পাইলো। একটা কোনো অফিসে, সরকারি কোনো সেবামূলক অফিসে গেল, একটু সেবা পাইলো, ওখানে ঘুষ দিতে না হয়, হয়রানি না হয়। আপনি চিন্তা করে দেখেন, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবখানে নাগরিক অধিকারটা কোথাও পাচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আপনি একটা জিনিস, এলিট যারা, আমাদের দেশের এলিট যারা, আপনি কিছুক্ষণ আগে যারা বলছেন সব হিন্দুদের কথা বলতেছি না। হ্যাঁ, আমরা সব হিন্দুদের কথা বলতেছি না। যারা এলিট শ্রেণীর হিন্দুরা আছে, আপনি দেখবেন মুঘল আমল থেকে, মুঘলদেরকে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যারা আঘাত করছে, ওরা কিন্তু হিন্দু ব্রাহ্মণরা, এলিট শ্রেণীর যারা হিন্দুরা, ওনারা কিন্তু ধোঁকাবাজি সবসময় বেশি করছে। আপনি সিরাজউদ্দৌলার সাথেও যেটা করছে, ওরা
জগৎ শেঠ মগৎ শেঠ এগুলো যেগুলো ছিল এগুলো সব এলিট শ্রেণীর দায় ছিল। আপনি ওখানে খেয়াল করেন এখনো এখনো যত ওই জগৎ শেঠের উত্তরাধিকারীরাই এই দুনিয়ার বাউতাবাজি গুলা করতেছে, কিন্তু নর্মাল হিন্দুরা কিন্তু মোহনলাল ছিল, মোহনলাল আই মিন আর সেনাপতি তাও সিরাজউদ্দৌলার, ওই লালের যারা বংশধর ওনারা এখনো লয়াল আছে। আপনি দেখলে চিন্তা করলে বোঝা যায়। এখন কথা সবাই হচ্ছে না, যে সবাই না। সবাই না, হ্যাঁ সবাই না। না। তো এখন আমাদের দেশে সুশাসনটা গড়ে ওঠাটা, আমাদের ওই যে বললাম রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, আপনি দেখবেন রেলওয়েতে যারা চাকরি করে ওনাদের একটা আলাদা স্কুল আছে, ওনাদের আলাদা হসপিটাল আছে, সেনাবাহিনীর আলাদা স্কুল আছে, আলাদা হসপিটাল আছে, পুলিশের আলাদা, এরকম সবগুলা সবাই আলাদা। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত যারা আছি, সাধারণ তৃণমূল প্রান্তিক মানুষ, ওনাদের সেবাটা কোথায়? আমার ওদের জন্য প্রশ্ন কিছু নাই। ওখানে। ওদের জন্য কেন কিছু নাই? ওটা কখন করতে হবে? আপনি দেখেন, আহ, জানি না এই এই আমাদের দেশে ইলেকশন করে আপনার চেয়ারম্যান হয়ে মেম্বার হয়ে তারা কি এমন আলাদিনের চেরাগ পেয়ে যায়। দেখেন তার ছেলেটাকে সে যখনই সে মেম্বার হবে বা চেয়ারম্যান হবে, কিছুদিন পরেই দেখা যায় তার ছেলেকে বিদেশে পড়তে পাঠাই দিচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে এই আলাদিনের চেরাগ কোথা থেকে আসে? এটা মাথায় আসে না। এই চেইনটা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একদম মন্ত্রী এমপি পর্যায়ের। তো আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে আমাদের আপনার সন্তান পড়ার জন্য। তো যেই শিক্ষা প্রতিষ্ঠান আপনি তৈরি করতেছেন, বলতেছেন যে এখানে দেশের উন্নত শিক্ষা দেওয়া হবে, তো সেখানে যদি আপনার সন্তান না পড়ে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সেখানে উন্নত শিক্ষা হচ্ছে? বিলকুল। নিজের সন্তানকে পড়ায় না, নিজের চিকিৎসা নেয় না দেশে, নিজের চিকিৎসা নেয় না, নিজে একটু হাঁচি কাশি হইলেই চলে যায় সিঙ্গাপুরে। তাহলে সিঙ্গাপুরে। আমাদের দেশে হাসপাতাল কেন তৈরি হয় না? এদের কারণে তৈরি হয় না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা কেন হয় না? আমাদের দেশে কেন আপনি দেখেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় কেন? আপনার আমাদের দেশের এই এত বছরের কথা বলতেছি, এত বছর 17 বছরে তো আপনার ওই যে আপনার আইএমএফ থেকে ঋণ নেওয়ার জন্য আপনার কত পার্সেন্ট যেন শিক্ষিত দেখাইতে হয় জাতির, হ্যাঁ 75% মেবি। হ্যাঁ, সামথিং, হ্যাঁ। দেখাইতে হয়। সেই কারণে হাসিনাই 17 বছর ধরে একটুও লেখাপড়া করায় নাই, খালি বলছে তোমরা ক্লাসে আসো, টুল টেবিল ক্লাসে পর্যন্ত পাস আসো, করা দিত। স্টুডেন্টের নাম দেখাইছে, আর সব বছর শেষে পাস, সব অটো পাস। পাস করায়া তারা সে শিক্ষার হার বাড়তি দেখাইছে। তো আপনার শিক্ষার হার বাড়তি দেখাইছে, সবাই সাইন করতে পারে, কথা বলতে পারে। আজকাল মনে করেন ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার কারণে টুকটাক ইংরেজি বলতে পারে, এটাকে ওরা শিক্ষিত মনে করে। আমি দুঃখিত, আমি যারা শুনছেন এই 17 বছর ধরে যারা বিভিন্ন পরীক্ষায় পাশ দিয়ে শিক্ষিত হয়েছে, আপনারা বলবেন যে আপু আমাদেরকে ইয়ে করতেছে, অসম্মান করতেছে বা ছোট করতেছে। না না, তা করতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। আমরা এই শেখ মুজিবের এ, পাঠ্যপুস্তকে শেখ মুজিব স্যার আর কিছু পড়াইছে? বাচ্চারা কিছু পড়ছে বলেন তো? বাচ্চারা অঙ্ক বিজ্ঞান কি পরিমাণে শিখছে? ওইভাবে শেখা হয় নাই। কোন ধরনের যেটা গবেষণামূলক শিক্ষা ব্যবস্থায় তো নাই। কিছু নাই। আর আরেকটা জিনিস দেখেন, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের সবাইকে এমএ পাস করতে হবে। না, এসব দেশে কি সবাই এমএ পাস করে? ইন্টারের পরে এক একজন, কেউ যদি মনে করে যে সে গাড়ি চালাবে, সেও গাড়ি চালানোর সিস্টেমটা শিখে। কেউ যদি বলো যে মোটর মেকানিক হবে, গ্যারেজে কাজ করবে, সে সেটা শিখে। বাবা মা ওইটার জন্য ফোর্স করে না। কেউ যদি মনে করে যে আমি ব্যাটারির কাজ শিখবো, সে সেটা শিখে। কেউ যদি মনে করে যে আমি ইলেকট্রিশিয়ান হব, সে ইলেকট্রিকের কাজ শিখে। তা আমাদের এই এই টেকনিক্যাল কাজগুলা জন্য ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে। সবাইকে ইউনিভার্সিটিতে যায় এমএ পাস দিতে হবে এমন কোনো কথা নাই। এমএ পাস দিয়েও কিন্তু অনেক এখন বেকার বসে আছে সবাই। কিন্তু যদি টেকনিক্যাল কাজ জানে তাইলে হবে কি? কেউ যদি আপনার সেলাই ফড়াই শিখতে চায়, কেউ যদি মেকআপ আর্টিস্টের কাজ শিখতে চায়, তারপরে ফ্যাশন ডিজাইনার হতে চায়, সেগুলার কিন্তু বাইরে ভীষণ কদর। তারপর নার্সদের কি পরিমাণ কদর, এদের সারা জীবন চাকরি মানে থাকে, চাকরি যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমাদের দেশ থেকে বিদেশের প্রচুর নার্সের দরকার হয়। হোম কেয়ার গুলোতে নার্সের দরকার হয়, সিনিয়র সিটিজেনকে টেক কেয়ার করার জন্য। তো আমাদেরকে ওইভাবে প্ল্যান করে আমাদের শিক্ষা কাঠামোটাকে গঠন করতে হবে। যদি দেশকে আমরা ভালোবাসি, আমরা যদি দেশে একটা আহ, উন্নত জাতি গঠন করতে চাই, তাহলে অবশ্যই আপনার ক্লাস 10 থেকে শুরু করে
তারপরের দিকে বাচ্চাগুলোকে সেপারেট করে ফেলতে হবে, কে কি পড়তে চায়, কে কোন লাইনে কাজ করতে চায়, কেউ যদি নাচতে চায় তাকে নাচতে দিক, গান গাইতে চাইলে গান গাইতে দিক, ইনস্ট্রুমেন্ট বাজাইতে চাইলে তাকে সেদিকে দিক। এই যে বিষয়গুলা, এগুলোর দিকে বাবা মা যেরকম খেয়াল রাখবে, স্কুল থেকেও সেভাবে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই এই জাতি গঠন হবে না। MA পাস দিয়ে ইউনিভার্সিটিতে যায় ওই BCS এর জন্য লাইন দাও। কয়টা চাকরি সরকারি, সরকারের পদে কয়টা চাকরি? প্রাইভেট সেক্টরে চাকরি বাড়াইতে হবে, এই জন্য অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। মানে কোন দিক নিয়ে কথা বলবো বলেন? যেখানে হাত দিই, যেখানের কথা চিন্তা করি, সেখানেই সমস্যা। বলা তো আছে একটা সবকিছু, একটা কথা, সর্বাঙ্গে ব্যথা মলম লাগাইবো কোথায়? হ্যাঁ, ওষুধ দিব কোথা? ওষুধ আমাদের দেব